আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি আলোচনায়। আজকে আমরা কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে আলোচনা করব। এই আলোচনা আমরা কয়েকটি পর্বে আলোচনা করব, আজকে তার তৃতীয় পর্ব। আমাদের এই আলোচনা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল বা জুডিশিয়ারির পরীক্ষার্থী এবং আইনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে। চলুন তাহলে লেকচারটি শুরু করা যাক। আজকে আমরা 2025 সালের সংশোধনীর 3 ধারা এবং এই 2025 সালের সংশোধনীতে 1908 সালের দেওয়ানি কার্যবিধির যে 35A ধারা সংশোধন করা হয়েছে সেই সংশোধনী নিয়ে আলোচনা করব। এই সংশোধনীতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, উক্ত কোড এর সেকশন 35A এর সাবসেকশন 1A উল্লেখিত 20 শব্দটির পরিবর্তে 50 শব্দটি প্রতিস্থাপিত হইবে। অর্থাৎ 1908 সালের দেওয়ানি কার্যবিধির 35A ধারায় মোট 3টি সাবসেকশন রয়েছে। তার মধ্য থেকে সাবসেকশন 1 এর সেখানে পরিবর্তন করে প্রতিস্থাপনের মাধ্যমে 20 শব্দটির স্থানে 50 শব্দটি প্রতিস্থাপিত হয়েছে। আমরা এখন দেখব দেওয়ানি কার্যবিধির 35 ক ধারায় আসলে কি বিষয় নিয়ে আলোচনা করেছে। এখানে বলছে মিথ্যা অথবা বিরক্তিকর দাবি বা জবাবের ব্যাপারে ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দেওয়ার ক্ষমতা। অর্থাৎ কোনো মোকদ্দমায় যদি বাদী মিথ্যা বা বিরক্তিকর দাবি করেন বা বিবাদী যদি মিথ্যা বা বিরক্তিকর জবাব দাখিল করেন, সেই ক্ষেত্রে বিচারক আবেদনের প্রেক্ষিতে অথবা তার নিজের স্বেচ্ছাধীন ক্ষমতায় যে পক্ষ এই মামলায় মিথ্যা বা বিরক্তিকর দাবি করে সেই পক্ষকে মোকদ্দমার অন্য পক্ষকে ক্ষতিপূরণমূলক খরচা দেওয়ার নির্দেশ দিতে পারে। আমরা এই ধারাটির আলোচনা দেখব, কিন্তু তার পূর্বে অন্য একটি মোকদ্দমার রায় এক নজর দেখে আসি। আমি আপনাদের সামনে একটি বিখ্যাত মোকদ্দমার শিরোনাম তুলে ধরছি। এই মোকদ্দমাটি ছিল, প্রথমে শুরু হয়েছিল সম্পত্তি নিয়ে, পরবর্তীতে এই সন্তানের বৈধতা নিয়ে মোকদ্দমাটি রুজু করা হয়। মোকদ্দমাটির শিরোনাম হচ্ছে সৈয়দ হাবিবুর রহমান চৌধুরী ভার্সেস সৈয়দ আলতাফ আলী চৌধুরী। 1921 সালে এটির সর্বশেষ রায় হয়। এই মোকদ্দমাটিতে আমরা সংক্ষেপে যদি বলি, প্রথমে মোকদ্দমাটি বগুড়া জজ কোর্টে দায়ের করা হয়। সেখানে হাবিবুর রহমান চৌধুরী হেরে গেলে তিনি কলকাতা হাইকোর্টে আপিল করেন। তারপরে তিনি কলকাতা হাইকোর্টেও যখন হেরে যান, তিনি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আবার আপিল করেন। সেখানে আমরা সর্বশেষ রায়টা দেখছি। প্রিভি কাউন্সিল যেভাবে রায় দিয়েছিল, দেয়ার লর্ডশিপ therefore advise his majesty to dismiss the appeal with cost। অর্থাৎ আদালত চাইলে একটি মোকদ্দমা ডিসমিস বা ডিক্রির রায়ে যে পক্ষ হেরে যায় তাকে মোকদ্দমার রায়ের সাথে উইথ কস্ট, খরচা সহ আদালতের রায় ঘোষণা করতে পারেন। আমরা এখন আমাদের আজকের আলোচনার মূল 35A ধারাটি দেখব। সংশোধনীর পরে এই 35 ধারার বিধানটি এখন এরকম। এক উপধারা বলছে, যদি কোনো মোকদ্দমায়, এটা মূল মোকদ্দমায় হতে পারে বা জারি কার্যক্রম, ডিক্রি জারি সহ যে কার্যক্রম আছে সেখানে হতে পারে, এবং বলছে অন্য কার্যক্রমে, জারি ছাড়া যদি অন্য কোনো কার্যক্রম থাকে সেখানেও এই বিষয়টি প্রয়োগ হবে। অর্থাৎ 3টি ক্ষেত্রে মূল মোকদ্দমায় প্রয়োগ হবে, জারি কার্যক্রমে প্রয়োগ হবে এবং দেওয়ানি মোকদ্দমার যে অন্যান্য কার্যক্রম আছে সেখানেও এই ক্ষতিপূরণমূলক খরচা প্রয়োগ করা যাবে। কিন্তু আপিলে ক্ষতিপূরণমূলক কোনো খরচা আদালত দিতে পারবে না। কি বলছে? কোনো পক্ষের দাবিতে, দাবি সাধারণত করে বাদী পক্ষ, বা জবাব সাধারণত দাখিল করে বিবাদী পক্ষ, এই কারণে আপত্তি দেন যে দাবি বা জবাব বা ইহার কোনো অংশ মিথ্যা বা বিরক্তিকর। সাধারণত এটি হয়েই থাকে। বাদী পক্ষ যা দাবি করেন দেওয়ানি মোকদ্দমায় বিবাদী পক্ষ তার সবই অস্বীকার করেন। এবার দেখেন, অতঃপর এইরূপ দাবি বা জবাব যদি সম্পূর্ণরূপে বা আংশিক রূপে নামঞ্জুর হয়, অর্থাৎ
যে পক্ষ আদালতে বাদী হিসেবে দাবি করেছে তাদের সম্পূর্ণ বা আংশিক দাবি আদালতে মঞ্জুর হয়নি, অথবা যারা বিবাদী হিসেবে কোনো জবাব দিয়েছে সেই জবাবও সম্পূর্ণ বা আংশিক রূপে নামঞ্জুর হয়েছে। এই যদি অবস্থা হয় তাহলে আদালত উক্ত দাবি বা জবাবকে মিথ্যা বা বিরক্তিকর বলিয়া অভিমত ব্যক্ত করিবার কারণ লিপিবদ্ধ করিবার পর, অর্থাৎ আদালত তখন যাদের দাবি বা জবাব আদালতে প্রমাণিত হয়নি, মিথ্যা প্রমাণিত হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ স্বরূপ আপত্তিকারীকে খরচা দিবার আদেশ দিবে। অর্থাৎ ক্ষতিপূরণমূলক খরচা শুধুমাত্র তারাই দিবে অপরপক্ষকে যাদের দাবি বা জবাব আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে কি পরিমাণ দেখেন, আদালত খরচা দিবার আদেশ দিবে যাহা আদালতের আর্থিক এখতিয়ারের সীমা অতিক্রম না করিয়া 50,000 টাকা পর্যন্ত হইবে। অর্থাৎ আদালত যখন রায় ঘোষণা করবে বিচারের পরে, সেই রায় বা ডিক্রিতে এই রায় বা ডিক্রির সাথে খরচা হিসেবে 50,000 টাকা পর্যন্ত কস্ট বা খরচা ঘোষণা করতে পারবে, কিন্তু সেটি কোনোভাবেই আদালতের যে আর্থিক এখতিয়ার তার সীমা অতিক্রম করতে পারবে না। আমরা বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। বলছে, মোকদ্দমার বাদী মোহাম্মদ আব্দুর রহমান একটি 5 লক্ষ টাকা ঋণ আদায়ের মোকদ্দমা রুজু করলেন। তো 5 লক্ষ টাকার মোকদ্দমা সহকারী জজের আদালতে রুজু হবে, কারণ আমরা জানি সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 15 লক্ষ টাকা পর্যন্ত। কার বিরুদ্ধে? মোকদ্দমার বিবাদী মোহাম্মদ আব্দুল করিমের বিরুদ্ধে। বিবাদী আব্দুল করিম লিখিত জবাবে বলল, আমি ইতিমধ্যেই নগদ টাকার 5 লক্ষ টাকা পরিশোধ করেছি, বাদী আমাকে রসিদও দিয়েছে। এটা হচ্ছে বাদীর দাবি। বিপরীতে বিবাদীর দাবি হচ্ছে তিনি টাকা পরিশোধ করেছেন এবং রসিদও পেয়েছেন। এখন দেখি মোকদ্দমার বিচারে কি হলো। মোকদ্দমার বিচারে বাদী জেরায় প্রমাণ করলেন রসিদটি জাল। অর্থাৎ বাদীর দাবি হচ্ছে বিবাদী যে রসিদটি দিয়েছে সেটি জাল। ফরেনসিক রিপোর্টেও দেখালো বাদীর স্বাক্ষর নকল করা হয়েছে। তাহলে বাদী পক্ষ বিবাদীর এই জবাবকে মিথ্যা এবং ভেক্সেইশাস হিসেবে প্রমাণ করলো। আদালত কি সিদ্ধান্ত দিল দেখেন, বিচারক লিখিত আদেশ উল্লেখ করলেন বিবাদীর লিখিত জবাব মিথ্যা, কারণ রসিদটি জাল। লিখিত জবাব হচ্ছে হয়রানিমূলক, কারণ উদ্দেশ্য ছিল মামলাটিকে অযথা দীর্ঘায়িত করা ও বাদীকে হয়রানি করা। আদালত বিস্তারিত কারণ লিখে রায় দিলেন। অর্থাৎ আদালত যে এই কস্ট দিবেন সেক্ষেত্রে তাকে তার কারণটি লিখতে হবে। এবার দেখেন আদালত কি রায় লিখলেন। বিবাদীর উত্থাপিত লিখিত জবাব মিথ্যা ও হয়রানিমূলক বলে প্রতীয়মান হওয়ায় মোকদ্দমাটি বাদীর পক্ষে নিষ্পত্তি হলো। অর্থাৎ বাদীর পক্ষে এই মোকদ্দমার ডিক্রি দেওয়া হলো। ডিক্রিতে তিনি আরো লিখলেন, দেওয়ানি কার্যবিধির 35A সাবসেকশন অন মোতাবেক বাদীকে ক্ষতিপূরণ স্বরূপ 30,000 টাকা প্রদান করতে বিবাদীকে নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ আদালত যে মোকদ্দমার বাদীর পক্ষে তার দাবিকৃত 5 লক্ষ টাকা এবং খরচামূলক যে 30,000 টাকা প্রদানের নির্দেশ দিলেন, এই টাকাটা আদালতের আর্থিক এখতিয়ারের মধ্যে রয়েছে। কারণ আমরা ইতোমধ্যেই বলেছি একজন সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 15 লক্ষ টাকা পর্যন্ত, আর তিনি শুধুমাত্র এই 5,30,000 টাকা প্রদানের ডিক্রি প্রদান করেছে। অতএব এই 35 ক ধারার 1 উপধারা অনুসারে আমরা দেখেছি আগে একজন বিচারক বাদী পক্ষের মিথ্যা বা বিরক্তিকর দাবির প্রেক্ষিতে বিবাদী পক্ষকে খরচার নির্দেশ দিতে পারতেন। আবার বিবাদী পক্ষ যদি মিথ্যা বা বিরক্তিকর আত্মপক্ষ সমর্থন করে এবং তারা যদি সেই মোকদ্দমায় হেরে যায়, তাহলে বিবাদী পক্ষকে খরচামূলক এই অর্থ প্রদানের নির্দেশ দিতে পারতেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে আদালত তার যে আর্থিক সীমা তার মধ্যে থেকেই এই নির্দেশ দেবেন। আমরা আমাদের এই আলোচনার 3য় পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনাটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।